হ্যালো ভিউয়ার্স, অযোধ্যার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC8 পেপারটি রয়েছে ইউরোপের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন মুদ্রণ বিপ্লবের গুরুত্ব বা তাৎপর্য এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পরে উত্তর পত্রটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। দেখো, সিইউ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার DSCC8, এখানে প্রশ্ন হচ্ছে মুদ্রণ বিপ্লব বলতে কি বোঝো, এবং সাথে রয়েছে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য বা গুরুত্ব বা প্রভাব লেখো। এটি 20 নাম্বারের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাকচুয়ালি এই কোশ্চেনের অ্যান্সার আমি এর আগে একটি ভিডিওতে দিয়েছি, সেখানে 5 নাম্বারের অ্যান্সার দিয়েছি মুদ্রণ বিপ্লবের তাৎপর্য বা গুরুত্বের উপরে, কিন্তু তোমাদের এটি 20 নাম্বারের জন্য ইম্পর্টেন্ট এবার পরীক্ষা 2025 সালে, তাই এর 20 নাম্বারের অ্যান্সারটি আমি এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, এখানে প্রথমে আলোচনা করতে হবে মুদ্রণ বিপ্লব বলতে কি বোঝো, অর্থাৎ গুটেনবার্গ যে ছাপাখানা আবিষ্কার করেছিল তিনি কোন প্রেক্ষাপটে আবিষ্কার করেছিলেন। গুটেনবার্গের ছাপাখানা আবিষ্কারের পূর্বে যে কাগজ তৈরি হয় চীনে, কালি তৈরি হয় এবং আরবের বণিকদের হাত ধরে সেটা চলে যায় ইউরোপের স্পেন দেশে, এবং এইভাবে কাগজ কালি তৈরি হয় এবং এরপরে আসে ছাপাখানা। ছাপাখানা প্রথমে চীন দেশেও ছিল, সেখানে কাঠের ব্লকের মাধ্যমে ছাপানো হতো, কিন্তু গুটেনবার্গ 1450-এর পরবর্তীকালে জার্মানির মেইনজ শহরে তার দুজন সহকারীকে নিয়ে তিনি এই ছাপাখানা, আধুনিক ছাপাখানা আবিষ্কার করেন। এর ফলে প্রচুর পরিমাণে বই ছাপানো হতে থাকে, বিশেষ করে বাইবেলগুলোকে ছাপানো হতে থাকে। 48 লাইনের বাইবেল বলা হয় এই ছাপানো বাইবেলকে, নতুন ছাপানো বাইবেল। তা এর আগে, এই ছাপাখানা আবিষ্কারের আগে কি বইপত্র ছিল না? অবশ্যই ছিল। সেটা ছিল পুঁথি, হাতে লেখা পুঁথি, চামড়ার উপরে, তালপাতার উপরে, বিভিন্ন পাতার উপরে লেখা পুঁথি। এই পুঁথি ছিল দু রকমের, মঠের পুঁথি আর একটা ছিল ধর্মনিরপেক্ষ পুঁথি, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের পুঁথি। এরপরে বুর্জুয়া শ্রেণীর উত্থান হয় ইউরোপে, যাদের মধ্যে জ্ঞানের স্পৃহা দেখা দেয়। তারা নিত্য নতুন জ্ঞান সঞ্চয় করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে এবং শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতা করতে থাকে। পুঁথির একটা বাজার তৈরি হয়। এই বাজারকে সামনে রেখেই সেই প্রয়োজনের তাগিদ থেকে এই গুটেনবার্গ ছাপাখানা আবিষ্কার করেন। এর ফলে প্রচুর পরিমাণে বই প্রকাশিত হতে থাকে, মানুষের হাতে হাতে বই চলে আসে, মানুষ বই পাঠ করে তার জ্ঞানের সীমানাকে বৃদ্ধি করে। জ্ঞানের একটা স্ফুরণ ঘটে সারা বিশ্ব জুড়ে প্রত্যেকের হাতে বই চলে আসাতে। আগে এই শিক্ষা ব্যবস্থা চার্চ বা স্কুলম্যানরা যেভাবে নিয়ন্ত্রণ করতো তার অবসান ঘটে। ধর্মের উপরে চার্চের একাধিপত্যের অবসান ঘটে। মার্টিন লুথার ধর্ম সংস্কার আন্দোলন করেন এই সময়, এবং তার বক্তব্য এবং তার লিখিত গ্রন্থগুলো এই মুদ্রণ বিপ্লবের ভিতর দিয়ে, অর্থাৎ ছাপাখানার সাহায্যে প্রচুর পরিমাণে ছাপিয়ে সেই সমস্ত বইগুলো মানুষের হাতে হাতে তুলে দেওয়া হয়। ফলে তার বক্তব্য সহজে মানুষের কাছে পৌঁছায়, কমিউনিকেশন করতে পারেন লুথার এই ছাপাখানার সাহায্যে মানুষের মধ্যে। ফলে মুদ্রণ বিপ্লবের সাহায্য নিয়ে বা মুদ্রণ যন্ত্রের সাহায্য নিয়ে মার্টিন লুথার ধর্ম সংস্কার আন্দোলনকে সফল করে। এছাড়া এই সময় জ্ঞান বিজ্ঞানের যে সমস্ত বইপত্র লেখা হয় সেগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে থাকে। মানবতাবাদী সাহিত্যের চর্চা হয়। নতুন নতুন যে বৈজ্ঞানিক আবিষ্কার, কোপার্নিকাস, গ্যালিলিও, নিউটন, কেপলার, এদের আবিষ্কারের কথা সারা বিশ্বের মানুষ জানতে পারে এই ছাপানো বইয়ের মধ্য দিয়ে। নতুন নতুন ভৌগোলিক আবিষ্কার, কলম্বাসের আবিষ্কার, ভাস্কো দা গামার আবিষ্কার, এই সমস্ত আবিষ্কারের কথা, নতুন নতুন মানচিত্র নির্মাণের ইতিহাস মানুষ জানতে পারে। ফলে মানুষের জ্ঞানের সীমা এক লাফে অনেকটা বেড়ে যায়। সেটি হচ্ছে মুদ্রণ বিপ্লবের মূল বিষয়, তাৎপর্য বা গুরুত্ব। আমি এই বিষয় নিয়ে অনেক ডিটেলসে একদম শুরু থেকে আলোচনা করেছি এর আগের ভিডিওতে। সেই ভিডিওটা আমরা একবার দেখে নেবো, তারপরে আমরা এই 20 নম্বরের লিখিত অ্যান্সার অন স্ক্রিনে নিয়ে আসবো। মুদ্রণ বিপ্লব, যাকে আমরা ইংরেজিতে বলি প্রিন্টিং রিভলিউশন। তা মুদ্রণ মানে ছাপানো, বই ছাপানোকে আমরা বলি মুদ্রণ। সেটা বিপ্লবের সাথে তুলনা করা হচ্ছে। পৃথিবীতে প্রথম যখন এই মুদ্রণ হয়, মানে ছাপাখানায় যখন বই ছাপানো হয়, তখন যে পরিবর্তনটা আসে পরবর্তীতে, সেই পরিবর্তনটা একটা বিপ্লবের সাথে তুলনা করা হচ্ছে। তো এই নোটসটাকে আমরা কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করব, কয়েকটা টপিকের উপর দিয়ে। তা প্রথমে যেটা আমরা দেখবো সেটি হচ্ছে মুদ্রণ বিপ্লব। কেন বলা হচ্ছে মুদ্রণ বিপ্লব, সেটি কিন্তু আমাদের প্রথমেই মেনশন করতে হবে। দেখো, পঞ্চদশ শতকে যে নবজাগরণের সূত্র ধরে পঞ্চদশ শতকে
বিজ্ঞান এবং প্রযুক্তি এর ক্ষেত্রে বহুবিধ রূপান্তর আসে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় ছিল এই মুদ্রণ বিপ্লব। হ্যাঁ, মুদ্রণ বিপ্লবের মধ্য দিয়ে মানুষের যে জ্ঞান, মানে মানুষের মননশীলতায় যে পরিবর্তন আসে, তা বাদেও কিন্তু শিক্ষা, সমাজ, রাজনীতি, সভ্যতা, সমস্ত কিছুর উপরে এই মুদ্রণ বিপ্লবের একটা গভীর প্রভাব পড়েছিল। মানুষের জ্ঞান চর্চা একটা জায়গায় আর আবদ্ধ ছিল না, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল এবং মুদ্রিত এই পুস্তকের মধ্য দিয়ে বিভিন্ন আবিষ্কারের কথা, বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের কথা সারা পৃথিবীময় ছড়িয়ে পড়ে। তাহলে একটা ব্যাপার হচ্ছে এই যে জ্ঞান ব্যাপারটা আর কোনো জায়গায় বদ্ধ থাকছে না, সেটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। তো এই পরিবর্তনটাকে লক্ষ্য করে অনেক ঐতিহাসিকেরা এই বিষয়টাকে, মানে মুদ্রণকে একটা বিপ্লবের সাথে তুলনা করছেন, তাই বলা হচ্ছে মুদ্রণ বিপ্লব। এখন মুদ্রণ বিপ্লব যখন হওয়ার পর আমরা এটাও জানি যে মুদ্রণ কিন্তু আমরা জানি যে গুটেনবার্গ ছাপাখানা আবিষ্কার করেছিলেন, কিন্তু তার আগেও কিন্তু এই মুদ্রণ হতো। হ্যাঁ, চীন দেশে প্রথম এই কাঠের ব্লকের সাহায্যে মুদ্রণ করা হতো 8ম শতাব্দীতে। তবে সেটি বারবার ব্যবহার করা যেত না, এটা ছিল একটা অসুবিধা। তাই কাঠের ব্লকের সাহায্যে চীন দেশে প্রথম আমরা এই মুদ্রণ দেখতে পাই। এবং আরেকটা জিনিস আমরা দেখবো যে প্রাক মুদ্রণ যুগের পুঁথি, মানে আমরা এই যে প্রিন্টিং রিভলিউশন হলো তার আগের অবস্থাটা কি ছিল ইউরোপে বা পৃথিবীতে, সেই বিষয়টা কিন্তু উল্লেখ করতে হবে। কারণ দুটো পার্ট আছে টোটাল প্রশ্নের। একটা হচ্ছে তার পটভূমিটা কি, কোন প্রেক্ষাপটে, কোন কন্ডিশনে এই মুদ্রণ বিপ্লবটা হচ্ছে, এবং তার পরে আরেকটা পার্ট আছে যে তার প্রভাবটা কি পড়ছে। আমাদের প্রথমে আলোচনার বিষয় হচ্ছে এই প্রাক মুদ্রণ যুগ, মানে মুদ্রণের আগের অবস্থাটা কি। তা মুদ্রণের আগে পুঁথি ছিল, হ্যাঁ, হাতে লেখা পুঁথি, যে পুঁথির সাহায্যে এই জ্ঞান বিজ্ঞান তার ভিতরেই আবদ্ধ ছিল পুঁথি। এবং এই পুঁথি ছিল দু রকমের, একটা ছিল মঠের পুঁথি আর একটি ছিল ধর্ম নিরপেক্ষ পুঁথি। মঠ, বিভিন্ন যে ধর্মীয় মঠগুলিতে হাতে লেখা অনেক পুঁথি থাকতো, এবং সেই পুঁথি পাশাপাশি আবার কিন্তু ধর্মনিরপেক্ষ কিছু পুঁথি ছিল। ধর্মনিরপেক্ষ পুঁথি বলতে এই যে দ্বাদশ শতকে বিভিন্ন সম্প্রদায়, যেমন হচ্ছে অভিজাত এবং যাজক বাদেও, হ্যাঁ, যে মধ্যবিত্ত শ্রেণী ছিল বা বিভিন্ন বুদ্ধিজীবী শ্রেণী ছিল, তাদের মধ্যে কিন্তু এই পুঁথির একটা খুব জনপ্রিয়তা ছিল, এবং তাদের এই পুঁথি সরবরাহ করত বিভিন্ন বিশ্ববিদ্যালয়। তা বিশ্ববিদ্যালয়গুলিতে এই পুঁথি রচনা করা হতো আর মঠে রচনা করা হতো। তো মঠে ছিল ধর্মীয় পুঁথি আর বিশ্ববিদ্যালয়গুলিতে ছিল ধর্ম নিরপেক্ষ পুঁথি, যেখানে বিভিন্ন বিষয়ের উপরে পুঁথি লেখা হতো, এবং সেই পুঁথি বিশ্ববিদ্যালয়ের বাইরে যে পুঁথির একটা বাজার বা একটা চাহিদা ছিল, বিভিন্ন মানুষের পুঁথির প্রয়োজন হতো, তখন এই বিশ্ববিদ্যালয়ের বাইরের এই মানুষদের এই পুঁথি কিন্তু সরবরাহ করতো এই বিশ্ববিদ্যালয় থেকে। এবং বিশ্ববিদ্যালয়গুলি একটা নিজস্ব দপ্তর তৈরি করেছিল এই পুঁথি সরবরাহের জন্য। তা এখানে এই বিষয়টাকে উল্লেখ করতে হবে। হ্যাঁ, প্রথমে যে চীন দেশে কাঠের ব্লক যখন তৈরি হলো 96, তখন থেকেই এই পুঁথির যে হাতে লেখা পুঁথিতে কিন্তু একটা পরিবর্তন আসা শুরু হলো। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে আসছে পুঁথি, মানে সেই পুঁথিতে মঠের পুঁথি আছে আর ধর্মনিরপেক্ষ পুঁথি। এর পরের দেখো যে পার্টটি আছে যে দ্বাদশ শতকে নতুন একটা বুর্জুয়া শ্রেণীর, একটি মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব হচ্ছে, একটা ব্যবসায়ী শ্রেণীর আবির্ভাব হচ্ছে, যারা বই পড়তে খুব আগ্রহী হয়ে উঠেছিল, এবং তাদের ভিতরে বই পড়ার একটা চাহিদা তৈরি হয়, এবং তারা চেয়েছিল যে দ্রুত বই মুদ্রিত করা যায় এমন কোনো পদ্ধতি উদ্ভাবন করা প্রয়োজন। তাহলে একটা প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, এবং এই প্রেক্ষাপটে 15 শতকের মাঝামাঝি সময়, মানে 1450 খ্রিস্টাব্দ নাগাদ, জার্মানির জোহান গুটেনবার্গ তিনি এই প্রথম এই ছাপাখানা আবিষ্কার করেন। তবে এই সময়ই, মানে 1450 খ্রিস্টাব্দ নাগাদ, হল্যান্ডেও কিন্তু একটি ছাপাখানা আবিষ্কার করা হয়, তবে সেটি কাঠের ব্লকের ছাপাখানা। এবং সেক্ষেত্রে এই হল্যান্ডের এই ছাপাখানার ক্ষেত্রে এই যে জোহান ফার্স্ট এবং পিটার স্করি, এনারা দুজন কিন্তু উল্লেখযোগ্য ছিলেন এই ছাপাখানাটা আবিষ্কারের ক্ষেত্রে। তবে সেক্ষেত্রে গুটেনবার্গ যে নতুন একটা মানে উদ্ভাবন নিয়ে আসেন,
সেটা ছিল অনেক বেশি সুন্দর, অনেক নিখুঁত ছিল, অনেক ফ্লেক্সিবিলিটি ছিল, অনেক অ্যাকুরেসি ছিল এই ছাপাখানাতে। তাই গুটেনবার্গের এই ছাপাখানাকে আমরা ধরি যে প্রথম যান্ত্রিক ছাপাখানা। এবং এই গুটেনবার্গ যে বইটা প্রকাশ করেন, প্রথম যে বইটা ছাপান, সেটাকেই আমরা প্রথম মুদ্রিত গ্রন্থ বলি। মানে এটা বাইবেল ছাপানো হয় 1453-50 খ্রিস্টাব্দের পর, 1455 সম্ভবত তিনি এই গুটেনবার্গ এই বাইবেল রচনা করেন, যেটি 48 লাইনের বাইবেল নামে পরিচিত। আগে যেসব বই মুদ্রিত করা হতো এই যে কাঠের ব্লকে, বা হল্যান্ডে যে স্করি বা জোহান ফাস্ট তারা যে বই মুদ্রণ করেছিলেন সেগুলো ছিল 38 লাইনের। কিন্তু গুটেনবার্গ যে বাইবেলটি রচনা করেন সেটি ছিল 48 লাইনের বাইবেল। হ্যাঁ, এবং এই বাইবেল রচনার ফলে এই বিভিন্ন ধর্মীয় বিষয় এখানে কিন্তু রচনা করা হতো। মানে এই বাইবেল রচনার পরেও একাধিক ধর্মীয় বিষয় এখানে কিন্তু রচনা করা হতো, যেমন হচ্ছে যীশু খ্রিস্টের জীবনী, বিভিন্ন সন্তদের জীবনী, এরকম বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে এই গুটেনবার্গের ছাপাখানায় ছাপানো শুরু হয়। তো অনেকটা ধর্মীয় বিষয় নিয়ে কিন্তু এই প্রথমে ছাপানো শুরু হয়েছিল। এবং এক্ষেত্রে দেখো যে ছাপাখানায় আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাগজ। হ্যাঁ, তা কাগজ তৈরি করার যে বিদ্যা সেটিও কিন্তু ইউরোপে মানুষেরা আবিষ্কার করে, বিশেষ করে স্পেন, এবং স্পেন থেকে পরবর্তীতে ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড প্রভৃতি দেশে ছড়িয়ে পড়ে। এবং পুরনো যে ছেঁড়া কাগজ তার সাথে কিছু হাম্প বা অন্যান্য কিছু মিশিয়ে একটা মোটা ধরনের কাগজ তৈরি করার বিদ্যা ইউরোপ আয়ত্ত করে। আর একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে কালি। তা কালি তৈরি করার বিদ্যাও কিন্তু ইউরোপ আবিষ্কার করে। হ্যাঁ, এরপরে দেখো যে পুস্তকটাকে ছাপানো হচ্ছে গুটেনবার্গের ছাপাখানায়, সেখানে কিন্তু বললাম যে ধর্মীয় বিষয়বস্তু নিয়েই কিন্তু পুস্তকগুলো ছাপানো হতো। এছাড়াও ধর্মনিরপেক্ষ বিদ্যা চর্চাও শুরু হয়। কেন হয় না, এই সময় বিভিন্ন নগরের উত্থান ঘটে, শহুরে জীবনযাত্রা বৃদ্ধি পায়, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায়, বুর্জোয়া শ্রেণীর উত্থান ঘটে, বণিক শ্রেণীর উত্থান ঘটে। তাদের মধ্যে বিভিন্ন ধরনের বিষয় জানার জন্য তাদের ভিতরে একটা চাহিদা তৈরি হয়, এবং সেই চাহিদার প্রেক্ষাপটে ইতিহাস, ভূগোল, জ্যোতিষ, চিকিৎসা বিদ্যা বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু বই রচনা শুরু হয়, সেগুলো ছাপানো শুরু হয়। শুরু হয়ে গেল ধর্ম নিরপেক্ষ বিদ্যা চর্চা। এই জন্য হেইজ বলছেন, অধ্যাপক হেইজ বলছে যে এই যে মুদ্রণ বিপ্লব, এর একটা প্রধান বৈশিষ্ট্য হলো যে বহুবিধ গ্রন্থের প্রকাশ। কোনো একটা বই নয়, বিভিন্ন ধরনের যে বই, সেই বইয়ের প্রকাশটাই হচ্ছে এই মুদ্রণ বিপ্লবের একটা প্রধান বৈশিষ্ট্য। এখানে ফেব্রাট এবং মার্টিন বলে আর এক দুই গবেষক, তারা বলছে যে যখন এই মুদ্রণ যন্ত্র আবিষ্কার হলো, গুটেনবার্গ আবিষ্কার করলেন 1450-এর পর, তার প্রায় 50 বছরের মধ্যে প্রায় 1.5 থেকে 2 কোটি বই কিন্তু ছাপানো হয়েছিল। এটা একটা, এই সংখ্যাটার কথা এই ফেব্রাট এবং মার্টিন বলছেন। তো যাই হোক, এই সময় এই পশ্চিম ইউরোপে এই মুদ্রণ বিপ্লবের ভিতর দিয়ে বা এই ছাপাখানা আবিষ্কারের মধ্য দিয়ে প্রচুর বই প্রকাশিত হতে থাকে, এবং বইয়ের একটা বাজার তৈরি হয়, বইটা একটা পণ্যে পরিণত হয়, এবং এই মুদ্রণটা একটা শিল্পে পরিণত হয়। এবং অন্যান্য শিল্পের মতো মুদ্রণ শিল্পটাও কিন্তু একটা সুসংগঠিত রূপ ধারণ করে, এবং চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বইয়ের দাম এবং ছাপানো এগুলোকে কিন্তু নির্ধারণ করা হতো। একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল, একটা মার্কেট তৈরি হয়ে গেল, এবং বইটা পরিণত হলো একটা পণ্যে পরিণত হলো। এটা ছিল তার আগের অবস্থা। টোটাল বললাম যে 2টি পর্ব আছে মুদ্রণ বিপ্লবের, যে মুদ্রণ বিপ্লবটা কোন প্রেক্ষাপটে এটা এলো এবং কিভাবে কি করে এটা তৈরি হলো, এটা একটা। আর এর পরে এর যে প্রভাবটা কি, সেটা একটা পার্ট। এটা মূলত একটা 10 নম্বরের প্রশ্ন হয় তোমাদের। এবার তোমরা যারা 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য 5-এর জন্য ইম্পর্টেন্ট। তা তোমরা মুদ্রণ বিপ্লবের যে প্রেক্ষাপটটা সেটা যেমন করবে, পাশাপাশি কিন্তু তার যে প্রভাব আছে, ফলাফল বা গুরুত্ব, সেটিকেও কিন্তু উল্লেখ করতে হবে। এবার আমরা আলোচনা করবো প্রভাবের উপর। দেখো এখানে লেখা আছে প্রভাব। হ্যাঁ, এর আগে একটা পটভূমি নিয়ে আলোচনা করলাম। পটভূমিতে কি আলোচনা করলাম যদি একটু সারসংক্ষেপে দেখি, তা প্রথমে দেখো যে মুদ্রণ বিপ্লব কেন বলা হচ্ছে। কারণ মুদ্রণ বিপ্লবের মধ্যে দিয়ে সমাজ, রাজনীতি, ধর্ম, অর্থনীতি, সভ্যতা সবকিছুর উপর একটা প্রভাব পড়ছে। জ্ঞান আর একটা জায়গায় সীমাবদ্ধ থাকছে না, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। এটাকে লক্ষ্য করে একে মুদ্রণ বিপ্লব বলা হচ্ছে। এই মুদ্রণ যন্ত্র আবিষ্কারের আগেও কিন্তু চীনে একটা কাঠের ব্লকের মাধ্যমে, ব্লক পেইন্টিং বলা হয় যাকে,
ব্লক প্রিন্টিং, সেই কাঠের ব্লকের সাহায্যে ছাপানো হতো বই। এছাড়া এই যুগে, এই প্রাক মুদ্রণ যুগে, মানে মুদ্রণ বিপ্লবের আগে পুঁথির সাহায্যে এই বইপত্র লেখা হতো। হাতে লেখার পুঁথি দু রকমের ছিল, একটা মঠের পুঁথি যেগুলো ধর্মীয় পুস্তক হতো, আর একটা ছিল ধর্ম নিরপেক্ষ পুঁথি, যেগুলো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে পুঁথিগুলো রচনা করতো, এবং তারা বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিভিন্ন মানুষের কাছে তারা এই পুঁথিগুলোকে সরবরাহ করত। কিন্তু দ্বাদশ শতকের পরে আমরা দেখছি যে নতুন বুর্জুয়া শ্রেণীর উত্থান ঘটছে, এবং সেই বুর্জুয়া শ্রেণীর পাশাপাশি বিভিন্ন বণিক শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী, চাকুরিজীবী, আইনজীবী, তাদের উত্থান ঘটছে। তাদের মধ্যে বই পড়ার একটা মানসিকতা তৈরি হচ্ছে এবং বইয়ের একটা বাজার চলে আসছে। সেই বাজারকে মেনটেন করার জন্য এই গুটেনবার্গ 15 শতকের মাঝামাঝি সময় গিয়ে এই ছাপাখানা আবিষ্কার করছেন, এবং এই একই সময় হল্যান্ডের জোহান ফার্স্ট এবং পিটার স্কোরি তারাও একটা ছাপাখানা তৈরি করছেন। হ্যাঁ, এবং নতুন করে বাইবেল রচনা হচ্ছে, 48 লাইনের বাইবেল, এবং এক্ষেত্রে কাগজ খুব ইম্পর্টেন্ট রয়েছে, এবং কালি, দুটোই ইউরোপ আবিষ্কার করছে। এবং পুস্তকের যে বিষয়বস্তু কি থাকছে, না ধর্মীয় বিষয়বস্তু থাকছে। যখন প্রথম দিকে ছাপানো হয় সেখানে সন্তদের জীবনী, যীশু খ্রিস্টের কাহিনী, এইসব থাকছে। এবং এছাড়াও বিভিন্ন মানুষের চাহিদা অনুযায়ী ইতিহাস, ভূগোল, আইনশাস্ত্র, জ্যোতিষ, চিকিৎসা শাস্ত্রের উপরেও কিন্তু বিভিন্ন বই ছাপানো হচ্ছে, যেটা ধর্ম নিরপেক্ষ বিদ্যা চর্চা। এখানে হেইস বলছেন যে বিভিন্ন ধরনের যে বই ছাপানো হচ্ছে এটাই কিন্তু প্রধান বৈশিষ্ট্য মুদ্রণ বিপ্লবে। এবং সেক্ষেত্রে ফেব্রাট এবং মার্টিন বলছে যে প্রথম 50 বছরে প্রায় 1.5 থেকে 2 কোটি বই ছাপানো হচ্ছে। এবং এই বই ছাপানোর জন্য যে এই যে শিল্প, মুদ্রণ শিল্প, এটা একটা অন্যান্য শিল্পের মতো একটা সংগঠিত রূপ ধারণ করছে। বইটি একটি বাজারের ভিতরে একটা পণ্যে পরিণত হচ্ছে, বইয়ের একটা মার্কেট তৈরি হচ্ছে, পুস্তক যারা প্রকাশ করছে আর যারা কিনছে তাদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাচ্ছে, এবং বাজারের চাহিদা অনুযায়ী তার দাম এবং তার মূল্যায়ন করা হচ্ছে এই গ্রন্থগুলির। এই ছিল একটা প্রেক্ষাপট, মুদ্রণ বিপ্লবের প্রেক্ষাপট। এরপরে আসছে দেখো প্রভাব বলতে যে মুদ্রণ বিপ্লবের প্রভাব কিন্তু সুদূর প্রসারী। সভ্যতা, সমাজ, সংস্কৃতি, রাজনীতি সবকিছুর উপরেই কিন্তু এই মুদ্রণ বিপ্লবের একটা গভীর প্রভাব পড়েছিল ইউরোপে। ঠিক আছে, এরপরে আমরা দেখছি যে মুদ্রণ বিপ্লবের মধ্য দিয়ে সাক্ষরতার ব্যাপারটা চলে আসে। প্রচুর মানুষ স্বাক্ষরিত হয়, মানে তারা নিরক্ষর ছিল। আগে পড়াশুনো বা বিদ্যা চর্চা ছিল চার্চের অধীনে, চার্চ থেকে পরিচালনা করা হতো, এবং যারা স্কুল ম্যান যাদের বলা হয়, যারা স্কুলগুলো পরিচালনা করতো, বিদ্যা চর্চা বা শিক্ষা ব্যবস্থাটা তারাই করায়ত্ত করে রেখেছিল, তারা তাদের উপরে একচেটি আধিপত্য বজায় রেখেছিল। কিন্তু এখন মুদ্রণ বিপ্লবের ফলে, নতুন নতুন বই প্রকাশের ফলে এই জ্ঞান বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। ফলে এই চার্চের যে একাধিপত্য শিক্ষা ব্যবস্থার উপরে, সেটা আর থাকছে না। স্কুল ম্যানদের যে একাধিপত্য, সেটা কিন্তু আর থাকছে না। শিক্ষা বা জ্ঞান বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে, এবং জ্ঞান বিজ্ঞান চর্চার নতুন নতুন দিক কিন্তু খুলে যাচ্ছে। এবং বিজ্ঞানের যেসব নতুন নতুন আবিষ্কার, নতুন ভৌগোলিক আবিষ্কার, সেগুলো এই মুদ্রিত পুস্তকের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে, দূর দূরান্তে কিন্তু ছড়িয়ে পড়ছে। এছাড়া যেগুলো আমরা দেখছি যে জীববিদ্যা, মানে যে আমরা যে জীবন বিজ্ঞানের বই বলি, সেই জীববিদ্যাতে অনেক ছবির প্রয়োজন হয়। তা সেই জীববিদ্যার বইগুলিকে চিত্রায়িত করার কাজে এই মুদ্রণ শিল্প খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এবং এই চিত্রিত এই জীববিদ্যার বই মানুষের যখন পড়তে পারছে, তখন সেই বিষয় সম্পর্কে আরো বেশি সে জানতে পারছে, তার প্রতি সে আরো অ্যাট্রাকশন হচ্ছে। এছাড়া বিভিন্ন মানচিত্র ছাপানো হচ্ছে, যার মাধ্যমে একটা ভৌগোলিক জ্ঞান মানুষের মধ্যে কিন্তু প্রসারিত হচ্ছে। এক্ষেত্রে দেখো রিচ এবং গ্রাফটন তারা বলছেন যে জনগণের যে একাধিপত্য ছিল কোন শিক্ষা ব্যবস্থার উপরে, এই যে চার্চ বা স্কুল ম্যানদের, তাদের একটা অবসান ঘটছে। মানে মানুষের কোনো কিছু মানুষের, মুষ্টিমেয় মানুষের হাতে শিক্ষা ব্যবস্থা আগে নিয়ন্ত্রিত হতো, সেটা আর থাকছে না। সেই একাধিপত্যের অবসান ঘটছে, এখানে বলছেন রিস এবং গ্রাফটন। এরপরে দেখো নিউ কেমব্রিজ মডার্ন হিস্ট্রি একটা গ্রন্থ, সেই গ্রন্থে বলা হচ্ছে যে চিন্তার জগৎকে উন্মোচিত করছে এই মুদ্রণ বিপ্লব। মানুষের চিন্তা ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে, মানুষ আরো বেশি যুক্তিবাদী হয়ে উঠছে, মানুষের মননশীলতা বৃদ্ধি পাচ্ছে, মানুষের ভিতরে জ্ঞান যেন উন্মোচিত হচ্ছে। এটা নিউ কেমব্রিজ মডার্ন হিস্ট্রি গ্রন্থে বলা হচ্ছে। এছাড়া এইভাবে মানে এই যে জ্ঞানের স্ফুরণ ঘটছে, স্ফুরণের ভিতর দিয়ে মানবতাবাদী যে সাহিত্য, সেই সাহিত্যের উদ্ভব ঘটছে। সূক্ষ্ম যে জ্ঞান চর্চা সেটা থাকছে না, মানবতাবাদী বিদ্যা চর্চা সেটার কিন্তু একটা বিস্ফোরণ ঘটছে, এবং আঞ্চলিক ভাষায় সাহিত্য রচনা হচ্ছে। যেমন
পেত্রাক, বোকাচ্চিও বা এই যে নবজাগরণ যুগে যে বিভিন্ন কবি, চসার, এনাদের লেখা গ্রন্থ সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে এবং এরাও বিখ্যাত হয়ে যাচ্ছেন এইসব এগুলোর ভিতর দিয়ে, সব পুস্তকের ভিতর দিয়ে। এছাড়া ধর্ম সংস্কার আন্দোলনের পরেও কিন্তু একটা বড় প্রভাব পড়েছিল এই মুদ্রণ বিপ্লবের। কারণ এই মুদ্রিত বাইবেলের ভিতর দিয়ে বাইবেল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। মানুষ বাইবেলের যে মর্মবাণী, সারমর্ম সেটা জানতে পারে। আগে চার্চ যা বোঝাতো মানুষ এইভাবে বুঝতো, কিন্তু এখন বাইবেলের যে আসল কথা সেটা মানুষের মধ্যে প্রকাশ হয়ে যায়। মানুষ আর ধর্মীয় যে গোড়ামি, চার্চের যে দুর্নীতি, তার বিরুদ্ধে মানুষ সরব হয়ে ওঠে। মার্টিন লুথার তার যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু তার অনেকগুলো গ্রন্থ লিখেছিলেন মার্টিন লুথার। সেই গ্রন্থগুলির সাহায্যে তিনি কিন্তু তার যে ভাবধারা, তার চার্চ বিরোধী বক্তব্য মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছিলেন। তাই মুদ্রণ বিপ্লব যদি না হতো তাহলে কিন্তু মার্টিন লুথার এতটা সফল হতেন কিনা বলা সম্ভব ছিল না। যাই হোক, মার্টিন লুথারের এই যে ধর্ম সংস্কার আন্দোলন, সেই ধর্ম সংস্কার আন্দোলনে একটা সহায়ক ভূমিকা নিয়েছিল এই মুদ্রণ শিল্প, যার মধ্যে দিয়ে তার বক্তব্য বা বাইবেলের যে সারমর্ম মানুষের মধ্যে ছড়ানো সম্ভব হয়। এছাড়া ইংল্যান্ডের যে ধর্ম সংস্কার আন্দোলন, ইংল্যান্ডের যে সংস্কারবাদী আন্দোলন, সেটিও কিন্তু সফল হয়েছিল এই মুদ্রণ বিপ্লবের মধ্য দিয়ে। এই বিষয়টা এখানে লিখতে হবে মার্টিন লুথারের ব্যাপারটা নিয়ে। এবং এ কি হচ্ছে, মানুষের চিন্তা চেতনায় একটা নতুন করে একটা স্ফুরণ ঘটছে, মানুষ যুক্তিবাদী হয়ে উঠছে। মধ্যযুগীয় যে ধর্মীয় গোড়ামি, সেখান থেকে মানুষ ফিরে আসছে। মানুষের মধ্যে সাহিত্য রচনা হচ্ছে, মানুষের যে জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন যে উদ্ভাবন সে সম্পর্কে মানুষ জানতে পারছে, ভৌগোলিক আবিষ্কার সম্পর্কে মানুষ জানতে পারছে। সারা বিশ্বব্যাপী একটা জ্ঞানের স্ফুরণ ঘটছে এবং সেই জ্ঞানের স্ফুরণ থেকে মানুষ মধ্যযুগীয় যে ধর্মীয় গোড়ামি বা মধ্যযুগীয় যে বেড়াজাল, সেই বেড়াজাল থেকে বেরিয়ে এসে সভ্যতাকে আধুনিক যুগের দিকে মানে ঠেলে দিচ্ছে বা আধুনিক যুগের যে পথ, সেই পথ কিন্তু তৈরি করছে। তাহলে মুদ্রণ বিপ্লবের মধ্য দিয়েই আধুনিক যুগে মানুষ পদার্পণ করছে মধ্যযুগ থেকে। তাহলে মধ্যযুগ থেকে আধুনিক যুগে আসার যে টার্নিং পয়েন্ট, জল বিভাজিকা, সেটি কিন্তু এই মুদ্রণ বিপ্লব বা এই ছাপানো বই বা ছাপাখানা। এই জন্য এটাকে বিপ্লবের সাথে তুলনা করা হচ্ছে, যে এর প্রভাবটা অনেক বেশি, অনেক সুদূর প্রসারী এই মুদ্রণ বিপ্লবের মধ্য দিয়ে। যদি শর্টকাটে আমরা দেখি তাহলে কি দেখবো, আরেকবার একটু দেখে নিই। সমাজ, সভ্যতা, সংস্কৃতি, রাজনীতির উপর প্রভাব পড়ছে, সাক্ষরতা বৃদ্ধি পাচ্ছে, জ্ঞান বিজ্ঞান চর্চা বৃদ্ধি পাচ্ছে, চার্চ এবং স্কুল ম্যানেরা যে শিক্ষা ব্যবস্থার উপর আধিপত্য বজায় রেখেছিল তার অবসান ঘটছে, বৈজ্ঞানিক এবং ভৌগোলিক আবিষ্কার হচ্ছে এবং সেগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ জানতে পারছে এই ভৌগোলিক আবিষ্কার সম্পর্কে, বৈজ্ঞানিক আবিষ্কার সম্পর্কে। জীববিদ্যাগুলি চিত্রিত করা হচ্ছে এই ছাপানো বইয়ের মাধ্যমে। রিস এবং গ্রাফটন বলছে যে জনগণের একাধিপত্যের অবসান ঘটছে। নিউ কেমব্রিজ মডার্ন হিস্ট্রি গ্রন্থে বলা হচ্ছে যে চিন্তার জগৎকে উন্মোচিত করছে এই মুদ্রণ বিপ্লবের মধ্য দিয়ে। মানবতাবাদী সাহিত্য রচিত হচ্ছে, ধর্ম সংস্কার আন্দোলন হচ্ছে, যেখানে মার্টিন লুথার সফল হচ্ছেন এই মুদ্রণ বিপ্লবের ভিতর দিয়ে এবং চিন্তায় চেতনায় যুক্তি দেখা দিচ্ছে। কোপার্নিকাস, গ্যালিলিও, কেপলার, নিউটন, তাদের যে বৈজ্ঞানিক আবিষ্কার সেটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। মানুষ যুক্তিবাদী হয়ে উঠছে, মানুষ যুক্তি দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করছে এবং মধ্যযুগীয় ধর্মীয় গোড়ামি থেকে বেরিয়ে এসে সভ্যতাকে মানুষ আধুনিক যুগের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণ করছে এই মুদ্রণ বিপ্লবের মধ্য দিয়ে। এটাই এর ভ্যালু, এটাই এর গুরুত্ব এবং এই কারণেই একে বলা হয় মুদ্রণ বিপ্লব। বিপ্লব মানে কি, যে অল্প সময় একটা বিরাট পরিবর্তনকে বোঝায়। তো এক্ষেত্রে যে পরিবর্তন সেটা কিন্তু কম নয়, অনেক বড় পরিবর্তন। এই পরিবর্তনকে লক্ষ্য করে একে বলা হয়েছে বিপ্লব। তা যাই হোক, এই ছিল এর মূল বিষয়বস্তু। সিইউ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার DSCC 8। মুদ্রণ বিপ্লব বলতে কি বোঝো? ইউরোপের শিক্ষা সংস্কৃতির উপর মুদ্রণ বিপ্লবের কি প্রভাব পড়েছিল? মার্কস 20 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার। পঞ্চদশ শতকে নবজাগরণের সূত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যে বহুমুখী রূপান্তর এসেছিল তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল মুদ্রণ যন্ত্রের আবিষ্কার। মুদ্রণ শিল্পের উদ্ভাবন ভাবজাগতিক পরিবর্তনের পাশাপাশি সমাজ, সংস্কৃতি ও রাজনীতির ক্ষেত্রে যে সুদূর প্রসারী পরিবর্তন এসেছিল তার পরিপ্রেক্ষিতে কেউ কেউ এটিকে মুদ্রণ বিপ্লব বা প্রিন্টিং রিভলিউশন নামে লিপিবদ্ধ করেছিল। মুদ্রণ বিপ্লব
জ্ঞান চর্চাকে বদ্ধ দশা থেকে মুক্ত করে বিশ্বময় ছড়িয়ে দেয়। এর ফলে ছাপানো পুস্তকের মাধ্যমে গবেষণালব্ধ জ্ঞান সহজে মানুষের কাছে পৌঁছাতে পারে। প্যারা করে সম্ভবত 8ম শতকে চীন দেশে সর্বপ্রথম মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়েছিল। কাঠের ব্লক বা ব্লক প্রিন্টিং এর উদ্ভাবন পুস্তক রচনার ইতিহাসে পুঁথি লেখার পর্ব শেষ করে বই এর পর্ব শুরু করেছিল। মুদ্রণ শিল্প আবিষ্কারের আগেও বই এর বাজার ছিল এবং বই পাঠের অভ্যাস পরোক্ষভাবে মুদ্রণ যন্ত্র আবিষ্কারের চাহিদা সৃষ্টি করেছে। প্রাক মুদ্রণ যুগে পুঁথি রচনার মাধ্যমে জ্ঞানের প্রসার ঘটানো হতো। হাতে লেখা 2 ধরনের পুঁথি ছিল, মঠের যুগের পুঁথি ও ধর্ম নিরপেক্ষ পুঁথি। প্যারা করে রোম সাম্রাজ্যের পতনের পর প্রায় 700 বছর ব্যাপী পুঁথি রচনার কাজে বিভিন্ন মঠ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলি কাজ করেছে। দ্বাদশ শতক থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, বুর্জুয়া শ্রেণীর উদ্ভব ইত্যাদি পুঁথির রচনার ক্ষেত্রটিকে আস্তে আস্তে পাল্টে দেয়। ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠানের দ্বারাও পুঁথি রচনার কাজ শুরু হয়। এক্ষেত্রে পুঁথির অলঙ্করণ ও প্রযুক্তিগত উন্নতির প্রতি দৃষ্টি দেওয়া হয়। ভেড়ার চামড়া থেকে তৈরি পাতার পরিবর্তে কাগজের ব্যবহার শুরু হয়। এই সময় থেকে পুঁথি রচনার উপর মঠের একাধিপত্য কমতে থাকে। বিশ্ববিদ্যালয়গুলি পুঁথি রচনার জন্য নিজস্ব দপ্তর গড়ে তোলে। প্যারা করে দেখো, দ্বাদশ শতকের পরবর্তীকালে অভিজাত ও যাজকদের পাশাপাশি এক নতুন মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটেছিল। আইনজীবী, সরকারি কর্মচারী, শহুরে বৃত্তিজীবী, ধনী বণিক প্রমুখ সবাই বই পাঠে আগ্রহী ছিলেন। পাঠকের সংখ্যা বৃদ্ধির ফলে পুঁথির চাহিদাও বৃদ্ধি পায়। সম্ভবত বিশ্ববিদ্যালয়ের পুঁথিকাররা বিশ্ববিদ্যালয়ের বাইরে সাধারণ পাঠকের মধ্যেও পুঁথির লেনদেন করতেন। অর্থাৎ মুদ্রণ যন্ত্র আবিষ্কারের আগেও পুঁথির বাজার তৈরি হয়েছিল। নতুন বুর্জুয়া শ্রেণী দ্রুত গ্রন্থ প্রকাশের পদ্ধতি উত্তরণের জন্য উন্মুক্ত হয়ে ওঠেন। নবজাগরণের সূচনাকালে মুদ্রিত গ্রন্থের অভাব তীব্রভাবে অনুভূত হয়। প্যারা করে 15 শতকের মাঝামাঝি মুদ্রণ যন্ত্র এবং বারবার ব্যবহারের যোগ্য টাইপের পরিবর্তনের ফলে মুদ্রণ বিপ্লবের সূচনা হয়। ধাতুর সাহায্যে মুদ্রণের কাজ শুরু হয়। 15 শতকের মাঝামাঝি জার্মানির মেইন্স শহরে জোহান গুটেনবার্গ বই ছাপার পদ্ধতি আবিষ্কার করেন। 1450 খ্রিস্টাব্দে প্রায় একই সময়ে হল্যান্ডে কন্টার পরিবর্তনযোগ্য কাঠের টাইপের সাহায্যে বই ছাপার পদ্ধতির প্রচলন করেছিলেন। তবে গুটেনবার্গ নিঃসন্দেহে মুদ্রণের প্রক্রিয়াকে উন্নততর করে তাকে অ্যাকুরেসি বা ফ্লেক্সিবিলিটি দিয়েছিলেন। এই প্রসঙ্গে জোহান ফাস্ট এবং পিটার স্কফরের নাম স্মরণীয়। গুটেনবার্গ মুদ্রিত বাইবেলকে প্রথম মুদ্রিত গ্রন্থের সম্মান দেওয়া হয়। 1455-তে প্রকাশিত এই বাইবেল 48 লাইনের বাইবেল নামে পরিচিত। ইতিপূর্বে মুদ্রিত গ্রন্থে 36 লাইন থাকত। প্যারা করে দেখো, মুদ্রণ বিপ্লবের আবশ্যিক অনুষঙ্গই হলো কাগজ। দ্বাদশ শতকে স্পেনে কাগজ নির্মাণের প্রযুক্তি আবিষ্কৃত হয়। কাগজ তৈরির পদ্ধতি ক্রমে ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড প্রভৃতি দেশ রপ্ত করে নেয়। পুরানো ছেঁড়া কাগজের সাথে ফ্লেক্স বা হাম্পড মিশিয়ে এক ধরনের মোটা কাগজ তৈরি করা হয়। মুদ্রণ বিপ্লবের জন্য আরও একটি জরুরি উপাদান ছিল কালি। এই সময় কালি তৈরির পদ্ধতি ইউরোপে করায়ত্ত হয়। প্যারা করে দেখো, 1580 খ্রিস্টাব্দ পর্যন্ত ছাপা বইগুলি দেখতে ছিল অবিকল পুঁথির মতো। সম্ভবত পুঁথির জনপ্রিয় বাজার দখলের জন্য এমন প্রয়াস নেওয়া হয়েছিল। তাছাড়া প্রথম দিকে মুদ্রিত বইয়ের বিষয়বস্তু ছিল মূলত ধর্মীয়। বাইবেলের সারাংশ, সন্তদের জীবনী ইত্যাদি ছিল পুস্তকের বিষয়বস্তু। ক্রমে বিশ্ববিদ্যালয়ের চাহিদা, নগরায়ন, ব্যবসা বাণিজ্যের প্রসার, শহুরে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ইত্যাদি ধর্মনিরপেক্ষ বিদ্যা চর্চা ও গ্রন্থের চাহিদা সৃষ্টি করে। এইভাবে ইতিহাস, আইনশাস্ত্র, ব্যাকরণ, চিকিৎসাবিদ্যা, জ্যোতিষশাস্ত্র ইত্যাদি ধর্মনিরপেক্ষ সাহিত্যের মুদ্রণ শুরু হয়। অধ্যাপক হেইজ বলেছেন বা লিখেছেন যে মুদ্রণ বিপ্লবের প্রধান তাৎপর্য হল বহু গ্রন্থের প্রকাশ। 1500 খ্রিস্টাব্দের মধ্যে বিভিন্ন বিষয়ে মুদ্রিত গ্রন্থগুলির সংস্করণ হয়েছিল। পশ্চিম ইউরোপে অন্যান্য কারিগরি শিল্পের মতো মুদ্রণ শিল্পও সুসংগঠিত হয়ে ওঠে। বই পরিণত হয় এক ধরনের পণ্যে।
চাহিদার সাথে তাল রেখে বই প্রকাশ ও তার মূল্য নির্ধারণ হয়। লেখক, মুদ্রক ও বিক্রেতাদের একটি নেটওয়ার্ক গড়ে ওঠে। মুদ্রণ বিপ্লবের প্রথম 50 বছরের মধ্যে 1.5 থেকে 2 কোটি বই ছাপানো হয়েছিল বলে ফেব্রাট এবং মার্টিন মনে করেন। এরপর দেখো মুদ্রণ বিপ্লবের তাৎপর্য। মুদ্রণ শিল্পের বিকাশ ও বিস্তারের গুরুত্ব ছিল সুদূরপ্রসারী। সমাজ, সভ্যতা, সংস্কৃতি ও রাজনীতিতে মুদ্রণ বিপ্লবের প্রভাব স্পষ্ট। সাক্ষরতা বৃদ্ধি ও জ্ঞান বিজ্ঞান চর্চার অপরিহার্য উপাদান এই মুদ্রণ শিল্প। মুদ্রণ যন্ত্রের আবিষ্কার মুষ্টিমেয় চার্চ ও স্কুলম্যানদের একচেটিয়া আধিপত্য থেকে শিক্ষা ব্যবস্থাকে মুক্তি দেয়। মুদ্রণ বিপ্লবের ফলে স্মৃতি শক্তির অপরিহার্যতা শিথিল হয়। মুদ্রিত পুস্তক জ্ঞান ভাণ্ডারকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়। বৈজ্ঞানিক ও ভৌগোলিক আবিষ্কারের কথা ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। গ্যালিলিও, কোপার্নিকাস, হার্ভে প্রমুখের বিজ্ঞান সাধনার কাছে পৌঁছে যায় দেশ থেকে দেশান্তরে। জীববিদ্যাকে চিত্রায়িত করার কাজে ও বিশ্ব পরিচর্যার কাজে মুদ্রণ বিপ্লবের অবদান স্মরণীয়। প্যারা করে দেখো, রিচ ও গ্রাফটনের মতে মুদ্রণ যন্ত্র ও পুস্তকের আবিষ্কারের ফলে জনগণের একাধিপত্য ও একচেটিয়া কর্মকাণ্ডের অবসান ঘটায়। তিনি লিখেছেন, এখানে এই লাইনটা তোমরা দেখে ইংরেজিতে লিখবে, নিউ ক্যামব্রিজ মডার্ন হিস্ট্রি গ্রন্থে বলা হয়েছে যে মুদ্রণ মানুষের চিন্তা জগৎকে উন্মোচিত করে, অতঃপর সূক্ষ্ম বৌদ্ধিক আলোচনায় স্থান নেয়। মানবতাবাদী সাহিত্য। বাষ্পীয় ইঞ্জিন যেমন শ্রম ক্ষমতা বাড়িয়েছিল, তেমনি মুদ্রণের আবিষ্কার মানুষের মনন ক্ষমতাকে বৃদ্ধি করে। বস্তুত মুদ্রণ শিল্পের বিপ্লব ইউরোপীয়দের আধুনিকতায় উত্তরণের কাজে এগিয়ে দিয়েছিল। প্যারা করে দেখো, ধর্ম সংস্কার আন্দোলনের উপরেও মুদ্রণ বিপ্লবের প্রভাব ছিল গুরুত্বপূর্ণ। ফেব্রাট ও মার্টিন মনে করেন যে ধর্ম সংস্কারের সাথে হয়তো প্রত্যক্ষ যোগ খুঁজে পাওয়া যায় না, কিন্তু গভীরভাবে দেখলে ধর্ম সংস্কারে বইয়ের ভূমিকা কম গুরুত্বপূর্ণ ছিল না। বই কেবল মানুষের মন পাল্টায় না, বই থেকে নিজের বিশ্বাস সম্পর্কে আস্থা অর্জন করা যায়। বাইবেলের মহান বক্তব্য প্রচারের ক্ষেত্রে মুদ্রণ যন্ত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্থানীয় ভাষায় বাইবেল ছাপা সম্ভব হলে সাধারণ মানুষ বাইবেলের মর্মবাণী অনুধাবন করার সুযোগ পান। ফলে ধর্ম ও ধর্মাচরণের ক্ষেত্রে যাজক শ্রেণী যে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছিল তা শিথিল হয়। মার্টিন লুথার মুদ্রিত গ্রন্থের কাছে পৌঁছে দিতে পেরেছিলেন। মুদ্রিত পুস্তকের মাধ্যমে ইংল্যান্ডের সংস্কার আন্দোলনকে জনপ্রিয় করে তোলা সম্ভব হয়। প্যারা করে, ইতিপূর্বে প্রাক ল্যাটিন ভাষার যে একাধিপত্য ছিল, মুদ্রণ বিপ্লব তার অবসান ঘটায়। শুরু হয় আঞ্চলিক ভাষায় সাহিত্য রচনার কাজ। মাতৃভাষায় রচিত হওয়ার জন্য পেত্রাক, দান্তে, বোকাচ্চিও প্রমুখের রচনা জনপ্রিয়তা অর্জন করে। মার্টিন লুথারের ধ্যান ধারণা জার্মান ভাষায় মুদ্রিত হওয়ার ফলে জার্মানির সর্বস্তরের মানুষ নিতে পেরেছিলেন। বিজ্ঞান, সাহিত্য, ভৌগোলিক আবিষ্কারের চিত্তাকর্ষক রচনা, মানচিত্র ইত্যাদি মুদ্রণ শিল্পের সহায়তায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। মুদ্রণ শিল্পের মাধ্যমে চেতনার যুক্তি ও বিবেকের স্বাধীনতা ঘটলে অযৌক্তিক ধর্মীয় বিধিনিষেধ ও অন্যায় রাজনৈতিক কর্তৃত্বের সাথে নতুন চিন্তা চেতনার সংঘাত শুরু হয়। তীব্র হয় আদর্শগত স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাই মধ্যযুগ থেকে মানব সভ্যতাকে আধুনিক যুগের উত্তরণের পথ দেখায়। এই ছিল মুদ্রণ বিপ্লবের উপরে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার। সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।